নমস্কার। এখন দুই কবির কবিতা পাঠ এই পর্বে আজ দুজন কবির কবিতা পড়ব। প্রথমজন কবির নাম গৌতম কুমার গুপ্ত। গৌতম কুমার গুপ্তর জন্ম তারিখ বাংলায় দেওয়া আছে 1367। তাঁর এই কবিতার বই থেকে আমি পাচ্ছি 1367, অর্থাৎ হিসাব মতো তার বয়স 64 বছর হওয়ার কথা। ইংরেজির বছরটা সঠিক কত জানি না, যাই হোক ওই ইংরেজিতে ওই রকমই হবে, 1960-61 সাল হবে। বাঁকুড়া জেলার সালতোরা থানার গোপালনগর গ্রামে তার জন্ম। দুর্গাপুরে থাকেন। প্রথম জীবনে সাংবাদিকতা করেছেন, পরে কলিয়ারিতে ইসিএলে তিনি কাজ করতেন, চাকরি। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান ও কলা বিভাগে স্নাতক। পরে পার্সোনাল ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিয়াল রিলেশনে স্নাতকোত্তর পাস। বেশ কঠিন বিষয়, আমার মাথায় ঢুকবে না। 80-র দশকের মাঝামাঝি থেকে কবির লেখালেখি শুরু। কবির প্রচুর কাজ রয়েছে। তিনি আগে কালকেতু নামে একটি পত্রিকা সম্পাদনা করতেন। তাছাড়া বিভিন্ন পত্রপত্রিকায় লিখেছেন। তার 4টে কাব্যগ্রন্থ আছে: সময়ের জলসাঘর, স্বভাবের সিলেবাস, অক্ষর ভাইরাস, বিষুবরেখার পাখি ইত্যাদি। আর এই বর্তমান যে বইটা থেকে আমি পড়ব, এটাকে ধরলে হবে 5টা কাব্যগ্রন্থ। আর তিনি কয়েকটি নাটকও লিখেছেন। তাছাড়া রয়েছে তাঁর প্রকাশিত উপন্যাস কয়লাক্ষেত্র এবং কৃষ্ণগহ্বর। এই তার কাজ, বিপুল কাজ, সাহিত্যক্ষেত্রে তার বিপুল কাজ। খুব সজ্জন মানুষ, মিষ্টি মানুষ, বন্ধু মানুষ, প্রেমিক মানুষ। তো আমার হাতে এখন তার একটি বই রয়েছে, কবিতার বই, একটি লণ্ঠন ও আমি। এই বইটির প্রচ্ছদ আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি আপনারা কবির ছবিও দেখতে পাচ্ছেন, কবিকেও দেখতে পাচ্ছেন। তো এই বই থেকে আমি এখন তার কয়েকটি কবিতা পড়ব। বইটির নাম একটি লণ্ঠন ও আমি। বইটির প্রকাশক সাহিত্য জগৎ বলে এক প্রকাশনা, এবং বইটির প্রথম প্রকাশ ওই বাংলাতেই দেওয়া আছে 1430। 1430 হলে আপনার এটা হবে ওই 2024 হবে, মানে সাম্প্রতিক বই আর কি। তো বইয়ের প্রথম কবিতাটি পড়ছি, প্লট। একটি মাদুরের উপর শুয়ে থাকা এই সাবলীল দেহ, বাঁধা গথ, লবকুশ, সাজানো ছকে খায় দায় হেঁটে যায়। বিশ্রামের ঘুমে স্বপ্ন চাষ করে, ভেঙে যায় ঘুমের অবশেষ। সময় ভেঙে ভেঙে চালচিত্র বদলাতে থাকে কখন। হাতে থাকে না কিছুই, তবু নির্মাতা বেঁধে দেন সুতো। বোতামের খাঁজে খাঁজে গলানো সকাল সন্ধ্যা দুপুর। একদিন আয়নাতে ভালো লাগা সুখ, পরে চৌচির নীল। জনপ্রিয় হয় যদি ভালো লাগা, শ্বাসটুকু লিখে নেয় নাম। বদলানো যায় না পিথাগোরাস, অ্যারিস্টটল, রাখালদাস। আমাদের ভৌগোলিক স্বাস্থ্যে আমরাই জলবায়ু প্রণেতা। হয় না হয় উপসংহারে ঝুলে থাকে সমাপ্তির একটি মৃত্যু। স্মরণে থেকে যায় কিছু স্মৃতি, কিছু শোক, স্বপ্নের অনুবাদ। জীবন সংক্রান্ত কিছু কথা
কবির এই কবিতায়। কবির পরের কবিতা যেটি আমি পড়ব তার নাম বয়স। লাম্পট্য সেরে ফিরে যাচ্ছে বয়স, প্রবল গতিবেগে তুরীয় হচ্ছে হাওয়া। ও শুধু জানে অন্ধ গলিপথ, কে কে দাঁড়াবে তৎপর ছায়া ছায়া মুখে। সারল্য বাজেনি কোনোদিন, প্রবল মস্তানি দামড়া আছলা, শুধু অভ্যাস করেছে বারুদের পাঠশালা। এখন খুঁজে বেড়াচ্ছে নির্বাপনী কৌশল। রৌদ্র মুছে গেলে করায়ত্ত ফসকে যায়, বয়স তখন উর্বরতা হারায়। থাকতে থাকতে গোছানো না হলে মৃত্যু ডেকে নিয়ে যায় গহীন পাতালে। এও সেই জীবনের কথা। কবি জীবনের বিভিন্ন কথা বিভিন্ন কবিতার মধ্য দিয়ে বলেছেন, তার জীবনের কথা, তার অভিজ্ঞতার কথা, যে কথা সার্বিকভাবে সব মানুষেরই জীবনের কথা, সব মানুষেরই অভিজ্ঞতার কথা হয়ে উঠছে। দেখা যাক পরবাস নামের কবিতাটিতে তিনি কি বলছেন। একটি সঙ্গতিহীন দরজা জানালায় ঝাপসা কাঁচের শ্লেষ, বারান্দায় হাঁ করা মগজ। উদ্বৃত্ত দেবে না গরিবী আসবাব, বৃত্ত কই আয়নায় দাঁড়াবে যদি। হেঁটে যাই বাড়িটির হৃদয়ে অভ্যাসের দায়, কেবলই কান্নাবশত নষ্ট হয় সহস্র দিবস রজনী। গৃহরৌদ্র মজে গেছে মৃত শৈবালে। অস্পৃশ্য চিঠি নামের আরেকটি কবিতা পড়ব। একটি চিঠি অপঠিত পড়ে রইল অস্পৃশ্যে, ধুলোর ধূসরে মলিন তামাটে অক্ষর, রোদ বৃষ্টিতে ক্ষয়ে গেল সন্দেশ। ভালোবাসা উদ্বায়ী হলো ক্রমশ সম্বোধন ওর নামের বর্ণমালায়। কে লিখেছে, কি লিখেছে, কেন লিখেছে, অস্পষ্ট হয়ে পড়ল বর্ণ ও হস্তাক্ষর। কেউ নেড়েচেড়ে দেখল না, চিঠিটি হাতের নাগাল থেকে উড়ে গেল বহু দূরে। ক্রমশ হাত বাড়িয়ে রাখল কালপুরুষ, কাল গর্ভে অচিহ্নিত হয়ে থাকল চিঠির প্রত্ন অবশেষ। এই অসময়ের একটি চিঠি অস্পৃশ্য রয়ে গেল। পড়ছিলাম গৌতম কুমার গুপ্তের একটি লণ্ঠন ও আমি, এই কাব্যগ্রন্থ থেকে কবিতা। এই কাব্যগ্রন্থের নামকরণ যে কবিতাটির নামে, সেই কবিতাটি পড়ে আপাতত আজকের কবির কবিতা পাঠ শেষ করব। একটি লণ্ঠন ও আমি। একটি ছাই ঘষা কাঁচে জ্যোৎস্না ঝুলিয়ে রেখেছিলাম, সে আমার গ্রামীণ জন্মসূত্রের দিব্য উপহার। অসামান্য গ্রামটি হেসেছিল আমার চোখের ভেতর, অন্ধকার মুছে নিতে পেরেছিলাম সেই অহং সাঁঝবেলায়। জনৈক জোনাকি উড়ে এসেছিল নিভন্ত আলো নিয়ে, আমি তাকে প্রদীপ্ত করেছিলাম সলতে মাখানো স্বভাবে। সেও কৃতজ্ঞ ছিল তখন। আমি লণ্ঠনের আভাসে জ্বলেছিলাম বলে, কখনো নিভু, কখনো দীপিত উজ্জ্বল অনুক্রমে। এই অকৃত্রিম লণ্ঠন থেকে আজও উঠে আসে আমার গ্রামীণ আলোর অতীত। মিষ্টি তেলে ডুবে থাকে আমার অতিক্রান্ত অভ্যাস। আজকের বর্তমান, ভবিষ্যতের অনাগত। বর্তমানের বাঁচা না বাঁচা কিছুটা অস্বচ্ছ সহজ আলো, তাই নিয়ে বর্তে থাকা কিছুদিন আভাসে বিশিষ্ট থাকি। কোনো কর্কশ কণ্ঠস্বর মধ্যপ্রহরে জেগে উঠলে আমার সুলণ্ঠন আমাকে সতর্ক করে নিরীহ জ্যোৎস্নায়। চাঁদের তুলনা দিতে পারি না
তবু ঘষা চাঁদের সেই সুলণ্ঠন ঘুরছি ঘরের কোণে আজও প্রত্নস্মৃতির মতো প্রতিবন্ধী হয়ে পড়ে আছে। কবি নিজেই একটি লণ্ঠনের সঙ্গে নিজেকে তুলনা করেছেন। তিনি একটি আলোর উৎস হয়ে উঠেছেন এবং সেই আলো, যে আলো দিচ্ছে তার পরিণতি, তার জীবন এবং ইত্যাদি কথা। পরবর্তীকালে কবির অন্যান্য কাব্যগ্রন্থ সংগ্রহ করে আমরা আরো কিছু কবিতা পাঠ করবার ইচ্ছে রাখলাম। আপাতত এখানেই শেষ করছি। দুই কবির কবিতা পাঠ পর্বে এবারের কবির নাম রাজীব ঘাটি। রাজীব ঘাটি বয়সে বিচারে জন্ম জামিয়া থানার মদনতর গ্রামে। 1978-এ যার জন্ম, তিনি 1994 থেকেই, অর্থাৎ 16 বছর বয়স থেকেই তিনি কবিতার মঞ্চে আত্মপ্রকাশ করেন। অর্থাৎ কবিতা লেখাটা ধরে নেওয়া যেতে পারে আরো কয়েক বছর আগে থেকে। অর্থাৎ শৈশব থেকেই তিনি কবিতার জগতে পদচারণা শুরু করেছেন। এই রাজীব ঘাটির সম্পর্কে বলতে গেলে দু চার কথায় বলা যাবে না। রাজীব ঘাটি একাধারে কবি, একাধারে গল্পকার, অনুগল্প লেখেন, দুটি পত্রিকার সম্পাদনা করেন, একটি প্রকাশনা চালান নিজে, অসংখ্য সাহিত্য সংস্কৃতি কেন্দ্রিক অনুষ্ঠান সারা বছর ধরে তিনি আয়োজন করে থাকেন গোটা বাংলাকে। শুধু গোটা বাংলাকে নয়, বাংলা ভাষা যেখানে যেখানে আছে, যেখানে যেখানে বাংলা ভাষী আছে, তাঁদের সকলের সঙ্গে তিনি একটা সম্পর্ক স্থাপন করেন এবং তাদেরকে একসূত্রে গেঁথে তোলেন। এবং বিভিন্ন অনুষ্ঠানে সেই সমস্ত বঙ্গভাষী, বাংলা সাহিত্যিক, কবি, বাংলা সংস্কৃতির লোকজনকে তিনি আমন্ত্রণ করে, আপ্যায়ন করে নিয়ে আসেন। কবিতা উৎসব জাতীয় বিভিন্ন অনুষ্ঠানের গরিমায় রাজীব ঘাটি এবং তার বন্ধু স্বজনেরা একটি উজ্জ্বল নক্ষত্রের মতো রয়েছেন। রাজীব ঘাটির গ্রন্থ সংখ্যা ঠিক গুনতিতে আমি না বলতে পারলেও প্রচুর প্রচুর গ্রন্থের তিনি লেখক। অসংখ্য কবিতার বই, গল্পের বই এসব তার রয়েছে। তাছাড়া কিছু প্রবন্ধের বইও রয়েছে। যেমন এখানে স্থানীয় ভিরিঙ্গি শ্মশানকালী মন্দির, সেখানকার যিনি পরিব্রাজক সেবায়েত সাধন কুমার রায়, তার আত্মকথা তিনি রচনা করেছেন। এই জাতীয় সব বিভিন্ন রকম কাজে তার জুড়ি মেলা ভার। এবং এইসব কাজের জন্য তিনি গোটা বাংলা থেকে এবং বাংলার বাইরেও বিভিন্ন জায়গায় যেখানে যেখানে বাংলা অনুষ্ঠানাদি হয় সেখান থেকে তিনি প্রচুর সম্মান, সম্বর্ধনা ইত্যাদি পেয়েছেন। এমনকি বাংলাদেশ পর্যন্ত তার অবাধ যাতায়াত এবং প্রখ্যাত অখ্যাত সমস্ত কবির সঙ্গে তার একটা আত্মিক যোগাযোগ। তো বলে শেষ করা যাবে না রাজীব ঘাটির কর্মকাণ্ডের কথা। আমি তার একটি বই এখন আমি হাতে নিয়েছি, বাউল স্বরলিপি। বাউল স্বরলিপি বইটির প্রকাশক হচ্ছে ত্রিষ্টুপ। ত্রিষ্টুপ প্রকাশনা থেকে এই বাউল স্বরলিপি বইটি বেরিয়েছে।
2024-এ, সাম্প্রতিক কালের বই। এই বইটি থেকে আমি কয়েকটি কবিতা পড়ব। বইটির শুরুতেই 80-র দশকের পরিচিত কবি সৌমিত বসু কবির একটি পরিচিতি, মানে কবিতাকে কেন্দ্র করে কবির যে পরিচিতি, তার কবিতার উপর কিছু কথা ইত্যাদি লিখেছেন, সেটি কবিকে বুঝবার ক্ষেত্রে বেশ সহায়ক হয়েছে বলে আমার বিশ্বাস। তো যাই হোক, আমি এই বইটি থেকে কবির কয়েকটি কবিতা এখন পাঠ করব। প্রথম কবিতাটি নাব্যতা। নদীর নাব্যতা নদী মাপে না, নদী বয়ে যায়। কতটুকু সময় আমার, কতটুকু তোমার, কোনো পরিসংখ্যান মান্যতায় আসে না। সময় নদীর সাথে সমানুপাতিক হয়। মন খারাপের কথামালায় নদী বন্ধু হয়। আমাদের নিত্য যাপনে কত অলিখিত গল্প থাকে নৌকাডুবির। অঘটনের সব গল্প লেখা থাকে নদীর বুক জুড়ে কান্না হয়ে। কত কান্না জমা হতে হতে সাগরে মিশে যায়। নদীর জীবনের শেষ লগ্নে নদী নাব্যতা মাপে না। এই বাউল স্বরলিপি বইটির নামকরণ যে কবিতাটি থেকে, সেই বাউল স্বরলিপি কবিতাটি পড়ব। কষ্টরা মুক্তি পেলেই হেসে ওঠে জীবন, আলগা হয়ে যায় বাধার বেষ্টনী। শরীর জুড়ে আলোর বিচ্ছুরণ দেখি, নিয়ম করে রচনা করি বাউল স্বরলিপি। মেঘেদের অবাধ যাতায়াত উত্তর থেকে দক্ষিণ অথবা পূর্ব থেকে পশ্চিম। আমার জন্মদাত্রী ধান দুধবা নিয়ে অপেক্ষায়, এক ঘর আলো নিয়ে তার সন্তান আসবে বলে। একদিন বৃষ্টি এঁকে দেব ভেবেছিলাম আমার চেনা আরশিনগরের উঠোন জুড়ে। তখন বাউলানি কণ্ঠের সুরেলা স্পন্দন, কষ্টরা সব মুক্তির আনন্দে মাতোয়ারা। রাজীব গান্ধীর কবিতা জল। আকারবিহীন অথচ দরকারি। পানি বা উদক অথবা ওয়াটার, তৃষ্ণার সমাধান। অথচ এ জীবন ধর্মের বিন্যাস খোঁজে, কবে যে সমাধান হতে পারবে কে জানে। পরের কবিতাটির নাম আগুন। উত্তাপের পসরায় বিন্যস্ত ঠিকঠাক ঝলসে নিলে খাদ্য, অতিরিক্ত পুড়লেই কার্বন নিঃশেষ। শেষ দেখতে হলে ছাই, অথচ আলোটুকু দৃষ্টিগোচর হয় না। পড়ছি রাজীব ঘাটির কবিতা নির্বাক কান্না। সব কবিতা কান্না হয়ে যাবে একদিন, বিধ্বস্ত সভ্যতার বুকে কান্না জুড়ব। হাহাকার দুমড়ে মুচড়ে দেবে মানবতা, ভুলুণ্ঠিত সমাজ সংস্কৃতির আনাচ কানাচ। না, আমি তখন কবিতার কথা বলতে পারবো না, বরং এক এক করে ছিঁড়ে ফেলব কবিতার খাতা বই সব পাণ্ডুলিপি। শুধু কান্না লিখে রাখব আগামীর নগর সভ্যতা সীমা অতিক্রম করেছে। এক কলঙ্কময় ইতিহাস লেখা রইল,
সাক্ষী শুধু অপেক্ষা আর চোখের জল। ঈশ্বর, ক্ষমা করো, ক্ষমা করো আমাদের। এ সময়ের নির্বাক সাক্ষী আমরা। পরের কবিতা ঈগল অথবা ঈশ্বর। উঠতে উঠতে ঈগল একদিন ঈশ্বর হয়ে যায়। কতটা উঁচুতে অবস্থান করেন ঈশ্বর? মা একদিন বলেছিল উচ্চতা কর্মের হয়। তবুও কেন জানি না ঈগলকে ঈশ্বর মনে হয়। এভাবেই একদিন উচ্চতা বুঝতে শিখি, উচ্চতা মাপতে শিখি। উচ্চতায় পৌঁছানো হয় না, কর্ম করে উঠতে পারিনি তেমন। ঋণ রাখি ঈগলের কাছে, উচ্চতার কাছে। ঈশ্বরের কাছে পৌঁছতে পারিনি। ঈগল কি সত্যই সত্যই ঈশ্বর হয়? ঈশ্বর দেখিনি আমি কোনো দিন, তবে ঈগল দেখেছি অনেক অনেক উঁচুতে। উঠলেই কি ঈশ্বর? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উঁচুতে উঠলেই কিন্তু ঈশ্বর হয় না, এটা আমাদের মাথায় রাখতে হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা উপরে উঠছি মানেই যে আমরা উপরে উঠছি এমন নিশ্চয়তা কিন্তু নেই। যাই হোক, এর পরের কবিতার নাম বৃষ্টি যাপন। কতটা বৃষ্টির হিসাব তুমি রেখেছো জানি না। বৃষ্টিরা তাদের কথা রেখেছে সময়ের রকম ফেরে। সব পরিসংখ্যান মুনাফার হিসাব দেয় না। কথার মূল্য দিতে কথার মূল্য দিলে সমতা রক্ষা হয় বই কি। কথার মূল্য দিলে সমতা রক্ষা হয় বই কি। আতঙ্ক মুড়ে থাকলে সাহসের অভাব হয়। তুমি কি তোমার সাবেকিয়ানায় ধারাবাহিকতা ধরে এগিয়েছ? এও এক আনকরা যাপন। বুঝেছ কি সময়ের দানবিক হানা? সব কিছু তছনছ করে দেয় ভুল প্রয়োগ। উপড়ে ফেলেছি জীবনের অবাঞ্ছিত পাতা। মাটি আর বৃষ্টির গন্ধ মাখতে মাখতে আজ কাল প্রতিদিন বৃষ্টির সাথে যাপন আমার। রাজীব ঘাটির আরেকটি কবিতা পড়ব। শেষ অধ্যায়। হাসপাতালের করিডোর জানে জীবনের মিথ্যা প্রতিশ্রুতি। সব জীবন ফেরে না সজীব হয়ে কখনো। আয়ু পূর্ণতা পায় না সবার, তবুও লড়াইটা থাকে, লড়াইটা থাকতে হয়। সূক্ষ্ম জীবন কতটুকু অর্থ জানে বেঁচে থাকার। আমরা রোজ রোজ অক্সিজেন, জল, খাদ্য অবলম্বনে বেঁচে থাকি জীবনচক্রের রাশিমালায়। তুমি লিখে রাখো আমার নাম প্রাণচ্যুত শরীরের শেষ ঠিকানায়। এক ব্যবহৃত বৈদ্যুতিক চুল্লি অথবা কিছু শুকনো কাঠে নিশ্চিত দহন পর্বে। জীবন সম্পর্কে মোটামুটি একটা স্পষ্ট ধারণা কবির রয়েছে। জীবনের পরিণতি কি সে সম্পর্কে এই যে ধারণা, এই ধারণা কোথাও হয়তো আমাদেরকে নৈরাশ্যের দিকে ঠেলে দিতে পারে, আবার কোথাও বা হয়তো আমাদেরকে একটা ম্যাচুরিটি প্রদান করতে পারে, একটা প্রাপ্তবয়স্কতা, প্রাপ্ত অভিজ্ঞতার অধিকারী, প্রাপ্তবয়স্কের অভিজ্ঞতার অধিকারী করে তুলতে পারে। এবং রাজীব ঘাটির লেখা কবিতা, তার কাজকর্ম সবকিছুর মধ্যে অভিজ্ঞতার স্পষ্ট ছাপ আছে। আমি আশা করব ভবিষ্যৎ জীবনে কবি রাজীব ঘাটি অন্যান্য রাজীব ঘাটিকে পিছনে ফেলে আরো অনেক দূর এগিয়ে যাবেন। এই শুভকামনা
জানিয়ে আজকে দুই কবির কবিতা পাঠের পর্ব এখানেই শেষ করছি।